সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে স্বাস্থ্যের নানান দিক নিয়ে আলোচনা করে থাকি। শুধুমাত্র প্রতিকার নয়, রোগ প্রতিরোধ এবং রোগ গবেষণা এবং বিশেষ করে নন কমিউনিকেবল ডিজিজ এবং কমিউনিকেবল ডিজিজ এই দুটোর যে আসলে ধারাবাহিকতা রয়েছে সমগ্র বিশ্বব্যাপী সেই বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। আজকে আমরা এমন একজন অতিথির সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করে দিব যিনি শুধুমাত্র রোগ প্রতিকার নয়, যিনি একজন একাধারে চিকিৎসক, গবেষক এবং শিক্ষক। প্রতিকার এবং প্রতিরোধ দুটি বিষয় নিয়ে কাজ করে থাকেন। আমরা একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে প্রতিকারের বিষয়টি আমাদের কাছে বিশেষভাবে প্রণিধানযোগ্য, কিন্তু এর পেছনে যে জায়গাটি রয়েছে প্রত্যেকটি বিষয়ের সঙ্গে প্রতিরোধ কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ এবং এই সংক্রান্ত যে ডেটা রয়েছে সেগুলো কিন্তু রোগ প্রতিকার এবং প্রতিরোধের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গবেষণা একটি ধারাবাহিক প্রক্রিয়া, বিশেষ করে পৃথিবীর শুরু থেকে এখন পর্যন্ত ধারাবাহিক গবেষণার ফলেই কিন্তু আজকে চিকিৎসা বিজ্ঞানের এই উন্নতি। এই সবগুলো বিষয় নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি ডাক্তার সাবরিনা আহমেদ, সহকারী অধ্যাপক, জনস্বাস্থ্য বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা। আপনাকে স্বাগত ডক্টর সাবরিনা। ধন্যবাদ আপনাকে। আমি আসলে শুরুতে বলেছি যে একাধারে শুরুতে চিকিৎসক, তারপর গবেষক, এখন শিক্ষকের ভূমিকা পালন করছেন, একই সঙ্গে গবেষণা করছেন। এই যে তিনটির একটি যুগপৎ ধারাবাহিকতা, সেটিকে কিভাবে উপভোগ করেছেন? ধন্যবাদ। আসলে ক্যারিয়ারের শুরুতে তো শুরু হয়েছিল চিকিৎসক হিসেবে। চিকিৎসক হিসেবে ক্যারিয়ার শুরু করার পরে একটা সময় মনে হলো যে আসলে আমরা যা কিছু করছি সব কিছু আসলে গবেষণা থেকেই আসছে। সো এরপরে গবেষণার প্রতি আগ্রহ হলো, গবেষণায় কাজ করলাম। এখন এই পর্যায়ে এসে এখন টিচিং করছি বা শিক্ষকতা করছি। মনে হয় যে টিচিংয়ের মাধ্যমে আসলে আমরা আরেকজনকে যেভাবে আমার নলেজ শেয়ার করতে পারি বা তার থেকে আমি যেভাবে শিখতে পারি সেটা অন্য কোনো ওয়েতে আসলে একটু ডিফিকাল্ট। সো আমি আসলে মোটামুটি সবগুলো জায়গাকেই উপভোগ করছি। আচ্ছা, খুবই দারুণ একটি বিষয়। আমরা আসলে যদি বিষয়টা, আমি একটি কথা বলছিলাম যে আমরা সাধারণত কিউরেটিভ ডিজিজের উপরে বা জিনিসের উপরে বেশি গুরুত্ব দিয়ে থাকি। যখন রোগ হবে তখন দেখা যাবে, এই যে আমাদের একটি ধারাবাহিকতা। কিন্তু আমরা জানি যে সবসময় যে প্রতিকারের চেয়ে প্রতিরোধী কিন্তু উত্তম, সবসময় আমরা জেনে এসেছি। তো সেই জায়গাটির যে একটি যোগসূত্র তৈরি করা, যে প্রত্যেকটি বিষয়ে আপনি কার্ডিওলজিতে যেটি বলেছেন যে কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর গবেষণা করেছেন, পিএইচডি করেছেন, যে এই কার্ডিওভাস্কুলার ডিজিজের উপর যারা ক্লিনিক্যালি কাজ করছে তাদের সাথে একটি যোগসূত্র তৈরি করার প্রয়োজনীয়তা কতখানি অনুভব করেন? এইটা তো অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ক্লিনিক্যাল যদিও আমরা ক্লিনিক্যাল রিসার্চ করি আর ক্লিনিক্যাল প্র্যাকটিস দুটো যদিও একটু আলাদা, বাট আসলে আলাদা ওই সেন্সে না, কারণ একটা আরেকটার সাথে খুব বেশি রিলেটেড। আর আমরা যারা পাবলিক হেলথে কাজ করি তারা সবাই বিশ্বাস করি যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সো আমরা যদি একদম গোড়া থেকে একটা অসুস্থতা বা একটা রোগকে বন্ধ করতে চাই তাহলে আমার মনে হয় এর আর কোনো বিকল্প নেই। আর আমি যেটা আপনি বলছিলেন, আমার পিএইচডি হচ্ছে কার্ডিওভাস্কুলার এপিডেমিওলজি নিয়ে। সো আমার ক্যারিয়ার শুরু হয়েছে আসলে কার্ডিওভাস্কুলার এপিডেমিওলজি, মানে অ্যারিথমিয়া নিয়ে আমি কাজ করেছি এবং সেখানে আমি সাবক্লিনিক্যাল অ্যারিথমিয়া, যেটা আসলে ফিউচারে আরও ভয়াবহ কিছু থেকে পেশেন্টদেরকে বাঁচাবার জন্যই করা, এবং এটা অবশ্যই আমরা ডেফিনেটলি এটা পরবর্তীতে প্রিভেনশনকে বেশি প্রায়োরিটি দিচ্ছি এখানে। আমরা যদি আসলে কার্ডিওভাস্কুলার যে এপিডেমিওলজি, এটি একটি নতুন ধরনের বিষয়। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই যে এপিডেমিওলজিক্যাল যে পার্টটুকু রয়েছে সেটিকে আসলে কিভাবে গুরুত্বপূর্ণ, আমি এটার ডেফিনেশনটা আমরা একটু জানতে চাই যে কার্ডিওভাস্কুলার এপিডেমিওলজি কেন বেছে নিলেন এবং কিভাবে আসলে এটি কাজ করে। আসলে ছোটবেলা থেকে ছোটবেলা বলতে গিয়ে যখন থেকে আর কি, আমি আসলে ছোটবেলা থেকেই লাইফ সায়েন্সের প্রতি প্যাশনেট। ডাক্তার হওয়ার পরে কার্ডিওভাস্কুলার ডিজিজের প্রতি আমার আগ্রহ ছিল, ক্লিনিশিয়ান হওয়ার, কার্ডিওলজিস্ট হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু সেটা ওভাবে হয়ে ওঠেনি। পরবর্তীতে যখন আমার পিএইচডির সুযোগ হয় আমি কার্ডিওভাস্কুলার এপিডেমিওলজিকে চুজ করেছি। আর এপিডেমিওলজি তো আপনি জেনে থাকবেন যে যে কোনো রোগকে প্রিভেনশন করার জন্য বা প্রতিরোধ করার জন্য
এবং তার কারণ কি কি কারণে হয়, কাদের মধ্যে হয়, এই রিলেটেড যে স্টাডি সেটাই বিষয়গুলো। এপিডেমিওলজি। সো আমি ওই কার্ডিওভাস্কুলার হেলথ নিয়ে যেহেতু আমার মানে ফোকাস ছিল, সো আমি কার্ডিওভাস্কুলার একেবারে এপিডেমিওলজিতে যথার্থ কাজ বলেছেন। করেছি। আমরা আসলে যে কথাটি বলছিলাম যে মূলত কার্ডিও না আমরা মূলত যেটি বলতে চাচ্ছিলাম যে এই কার্ডিওভাস্কুলার এপিডেমিওলজি এবং এই যে রিসার্চ নন কমিউনিকেবল ডিজিজকে আপনি বেছে নিয়েছেন। এই নন কমিউনিকেবল ডিজিজ এখন পৃথিবীতে দেখা যায় সবচেয়ে বেশি প্রিভিলেন্ট। এই নন কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে আমাদেরকে একটু বলুন। নন কমিউনিকেবল ডিজিজকে সোজা ভাষায় বাংলায় যেটা আমরা বলি অসংক্রামক ডিজিজ। এবং এখন সারা বিশ্বে গ্লোবালি 70% লোকের প্রিম্যাচিউর ডেথ হয় জি। ডিউ টু অসংক্রামক রোগ বা নন কমিউনিকেবল ডিজিজ। আর সোজা ভাষায় আরেকটা কথা যেটা বলতে গেলে একজন মানুষ থেকে আরেকজন মানুষে যে রোগটা ছড়ায় না, যেমন হতে পারে ডায়াবেটিস, হার্ট ডিজিজ, ক্যান্সার, এখন মেন্টাল হেলথ একটা বড় জি। নন কমিউনিকেবল ডিজিজের একটা বড় অংশ। সো সব কিছুই আসলে নন কমিউনিকেবল ডিজিজের অন্তর্ভুক্ত। একেবারে যথার্থ বলেছেন। আমরা একেবারে শুরু করি আপনার গবেষণার বিষয়টি নিয়ে, যেটি একটি আমরা দেখেছি পিভিসিস অ্যান্ড পিএসিস, যেটা আসলে প্রিমেচুর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন এবং প্রিমেচুর অ্যাট্রিয়াল কন্ট্রাকশন। এই যে হার্টের যে অ্যারিদমিয়া, আমরা নর্মাল একটা হার্ট একটা রিদমে চলে সবসময় লাভ টাপ, যখনই এর ওলট পালট হয়ে থাকে তখনই আমরা এটাকে অ্যারিদমিয়া বলে থাকি। অনেকে সাধারণ ভাষায় মানে হৃদস্পন্দনের যে গতিময়তার যে ছন্দপতন সেটিকে বোঝায়। এই অ্যারিদমিয়া নিয়ে শুধু যদি আমাদেরকে একটু বলতেন, এবং আসলে পিভিসি এবং পিএসসিস আপনার গবেষণার বিষয়টি কি ছিল, কি নিয়ে কাজ করেছেন? ধন্যবাদ। আমার গবেষণার প্রথম দিক থেকেই আমার ফোকাস ছিল কার্ডিয়াক অ্যারিদমিয়া নিয়ে কাজ করার। সো আমি আসলে সাব ক্লিনিক্যাল অ্যারিদমিয়া যেটা বলছেন, পিভিসিস এবং পিএসসি, যেটাকে আমরা ক্লিনিক্যাল টার্মে বলি প্রিম্যাচিউর ভেন্ট্রিকুলার কন্ট্রাকশন অ্যান্ড প্রিম্যাচিউর অ্যাট্রিয়াল কন্ট্রাকশনস। সো আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের হার্টবিট একটা নির্দিষ্ট সময় পর পর একটা নির্দিষ্ট রিদমে হয়। যখন এই রিদমটা ব্রেক হয়, এবং অনেক সময় দেখা যায় যে এই রিদমটা যখন হওয়ার কথা ঠিক তখন না হয়ে আগে বা পরে হচ্ছে, দ্যার ইজ এ ইরেগুলারিটি। এবং এটা যখন অ্যাট্রিয়াল অরিজিন হয় তখন সেটাকে আমরা বলছি পিএসিস, আর যখন ভেন্ট্রিকুলার অরিজিন থেকে হচ্ছে সেটাকে আমরা পিভিসিস বলছি। সো ক্লিনিক্যালি বা আমরা সাধারণত আমাদের ক্লিনিক্যাল প্র্যাকটিসে অনেক সময় দেখা যায় যে অল্প সংখ্যক পিএসিস বা পিভিসিসকে আমরা অনেক সময় সেরকমভাবে কোনো ফেনোমেনন মনে করি না, বা একটা বিনাইন কন্ডিশন মনে করি। কিন্তু গবেষণায় দেখা গেছে যাদের ফ্রিকোয়েন্ট পিএসিস এবং পিভিসিস আছে, ইউএস পপুলেশনের উপর এটা নিয়ে অনেক গবেষণা হয়েছে, এবং এরিক স্টাডি বা কার্ডিওভাস্কুলার স্টাডিতে তারা পেয়েছে যে যাদের এই ফ্রিকোয়েন্ট পিএসিস পিভিসিস আছে, ভবিষ্যতে তাদের সিভিয়ার অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, সাডেন কার্ডিয়াক ডেথ এবং স্ট্রোক এবং আদার কার্ডিয়াক মরবিডিটিস হওয়ার চান্সেস খুব বেশি। কিন্তু এই ধরনের কাজগুলো আসলে এশিয়ান পপুলেশনের উপরে খুবই কম হয়েছে। সো সেখান থেকে আমার এই গবেষণার ইচ্ছাটা শুরু, এবং সেখান থেকে আমি শুরু করেছি। এবং আমি যেটা করেছি, আমি হচ্ছে জাপানিজ পপুলেশনের উপর করেছি। আমাদের একটা অনগোয়িং কোহর্ট আছে যেটাকে আমরা শিগা এপিডেমিওলজিক্যাল স্টাডি অফ অ্যাথেরোস্ক্লেরোসিস, তাদের কোহর্টের ডেটা আছে। সো সেই ডেটাটা আমি অ্যানালাইসিস করেছি, এবং জাপানিজ পপুলেশনের উপর আমি পিএসিস এবং পিভিসিসের ফ্রিকোয়েন্সি এবং কি কি কারণে সাধারণত এটা হচ্ছে সেটা বের করেছি। আচ্ছা, যদি আমরা আসলে সাধারণ ভাষায় জানতে চাই যে এই অ্যারিদমিয়ার, যেটা সাবক্লিনিক্যাল অ্যারিদমিয়া বললেন, এটির আসলে মানুষ কিভাবে বুঝবে যে তার সমস্যাটি হচ্ছে, এবং কখন আসলে সে প্রতিরোধের জন্য এগিয়ে যাবে বা ডক্টরের কাছে যাবে? হ্যাঁ, খুবই সুন্দর প্রশ্ন। সাধারণত যাদের ফ্রিকোয়েন্ট একটা দুটো হলে এটাকে আমরা ফিজিওলজিক্যাল ধরে নিই, এটাকে আমরা আসলে ওভাবে আমরা অতটা গুরুত্ব দেই না, এটা ইমোশনাল বা স্ট্রেসের সাথেও জড়িত। কিন্তু যদি সেটা প্রতিদিন 500 বা তারও বেশি হয়, সেটাকে আমরা প্যাথোলজিক্যাল ধরি, যদিও এই কাট অফটা এখনও আরবিটারি। বিভিন্ন গবেষণা বিভিন্ন কাট অফ ইউজ করা হয়েছে, কিন্তু ক্লিনিক্যালি হয়তো 500-এর উপরে যাওয়ার পরে এটাকে ধরা হয়। সো যার পিএসিস বা পিভিসিস বেশি এবং যে ক্লিনিক্যালি সে কিছু ডিফিকাল্টিস ফিল করে, যেমন তার প্যালপিটেশন হয়, শ্বাসকষ্ট হয়, অল্প চেস্ট পেন হতে পারে অথবা নাও হতে পারে, একটা টায়ার্ডনেস হয়। সো এই ধরনের সিমটমস যাদের আছে
তারা সাধারণত অবশ্যই সাথে সাথে ডক্টরের শরণাপন্ন হওয়া বিশেষ উচিত। করে এই যে বিট মিস হচ্ছে, যে একটা সিঙ্কিং ফিলিং মনে হচ্ছে তাকে ফেলে দিচ্ছে রাইট, হঠাৎ জি একটা, জি, মানে যে ফিলিংসটা হয় এই ধরনের কিছুকে নিয়ে বসে থাকা যাবে না, বসে সঙ্গে থাকা সঙ্গে যাবে না, আসলে অবশ্যই। যেতে হবে এবং একটা জি, ইসিজির মাধ্যমে বা অবশ্যই, জি। আমরা যেটা বলি 24 আওয়ার হলটার হলটার মনিটরিং এর মনিটরিং, মাধ্যমে জি। সেটা নির্ণয় করে তার চিকিৎসা লাগবে। এই পিবিসি এবং পিএসিস এর পরবর্তী কিছু কনসিকুয়েন্স আপনি বললেন যে পরবর্তীতে তারা নানা রকম অ্যারিথমিয়া, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, হার্ট অ্যাটাক অথবা যেটা বলছিলেন সাডেন কার্ডিয়াক ডেথের সম্মুখীন হতে পারে। তো জীবনধারার পরিবর্তন বা লাইফস্টাইল ম্যানেজমেন্ট আসলে এটি কি কোনো প্রভাবিত করতে পারে? জি, আমরা বর্তমান অবশ্যই, যে আধুনিক যুগে বসবাস করছি। অবশ্যই। গবেষণায় এটা আগেই প্রমাণিত হয়েছে, there is এভিডেন্স যে জীবনযাত্রাকে যদি আপনি পরিমাপ মতো বা আপনি যদি লাইফস্টাইল ইন্টারভেনশনসগুলো আপনার লাইফে আসলে নিয়ে আসতে পারেন, সেটা অবশ্যই হেল্প করবে তার মধ্যে। এবং সিমিলার গবেষণা আসলে আমিও করেছি, যেখানে আমি পেয়েছি যে যারা ফিজিক্যাল অ্যাক্টিভিটি কম করছে এবং যারা স্মোকিং হ্যাবিট আছে, যাদের অ্যালকোহল কনজাম্পশন হ্যাবিট আছে এবং যাদের হাইপারটেনশন এবং ডায়াবেটিস আছে, এবং তাদের দেখা যাচ্ছে যে পিএসিস এবং পিভিসিস বা সাবক্লিনিক্যাল আদার যে অ্যারিথমিয়াগুলো আছে সেগুলো বেশি হয়। আর এখানে একটা জিনিস হচ্ছে যেটা আমার গবেষণায় এসেছে, সেটা হচ্ছে অ্যান্টি লিপিড মেডিকেশন, সেটা প্রোটেক্টিভ হিসেবে আসলে কাজ করে। লাইক যারা খাচ্ছে তাদের পিএসিস বা পিভিসিস হওয়ার চান্সেস কম। তার মানে ডিসলিপিডিমিয়া বা যাদের আসলে কোলেস্টেরলের প্রবলেম রয়েছে তাদের সেটিকে গুরুত্ব হিসেবে অবশ্যই, জি। নেওয়া উচিত এবং সেটিকে নিয়ন্ত্রণ করা উচিত। এবং একই সঙ্গে অনেকেই আসলে ধারণা করেন যে বিশেষ করে যারা অতিরিক্ত পরিমাণ কফি অথবা চা বা ক্যাফেইন বা নিকোটিন যেগুলো বলছিলেন যে অভ্যাসগুলো রয়েছে, সেগুলোর কোনো প্রভাব কি গবেষণায় পেয়েছেন কিনা? এটা একটা ইন্টারেস্টিং বিষয়, যদিও এটা ওয়েল নোন যে ক্যাফেইনের একটা ইফেক্ট থাকে আমাদের হার্টের অ্যাক্টিভিটির উপর, সেটার কারণে হতে পারে। কিন্তু আমি আসলে আমার গবেষণায় এ ধরনের কোনো অ্যাসোসিয়েশন তার মানে চা পাইনি। কফি খাওয়া যাবে আর কি? না, সেটা বলছি না। হয়তো আমার যে স্টাডি পপুলেশন ছিল তাদের হয়তো মানে তারা হয়তো ওয়েল কন্ট্রোল ছিল, সে কারণে হয়তো তাদেরটা পাওয়া যায়নি। তবে কিছু কিছু ক্লিনিক্যাল স্টাডিতে কিন্তু এটা পেয়েছে, আবার কিছু কিছু ক্লিনিক্যাল স্টাডি কিন্তু বলেছে তারাও পায়নি। সো এটা কিন্তু এখনো কিছুটা মানে কন্ট্রোভার্সিয়াল, কিন্তু আমরা ক্লিনিক্যাল প্র্যাকটিসে যেহেতু এটা সামটাইমস এটা হয়, সো আমরা এটা আসলে অ্যাভয়েড করতে বলি। জি, সেটাই করাই হচ্ছিল উত্তম। আর একটা বিষয় যদি আমরা বলতে চাই যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি, যারা হয়তো নিয়মিত হাঁটেন না, একেবারে সেডেন্টারি ওয়ার্কার, বসে বসে কাজ করেন, যারা বিশেষ করে ফাস্টফুডের উপর নির্ভরশীল এই ধরনের, সেই তাদের ক্ষেত্রে কি কোনো গবেষণা রয়েছে কিনা বা প্রভাব রয়েছে কিনা? অবশ্যই, আমি সেটাই বলছিলাম যে আমার স্টাডিতেও এটা উঠে এসেছে যে যাদের আমরা আসলে স্টেপ কাউন্টস দেখেছি, 7 দিন তাদেরকে কন্টিনিউয়াস মনিটরিং করা হয়েছে পেডোমিটার দিয়ে, এবং মানে তার প্রতিদিন সে কতখানি হাঁটছে এবং কতখানি স্টেপস নিচ্ছে সেটাকে কাউন্ট করা হয়েছে, এবং দেখা গেছে যে যাদের কম্পারেটিভলি মডারেট টু লাইক ভালো পরিমাণ যারা হাঁটছেন, তাদের এই পিএসিস বা পিভিসিস এর সাথে আমরা কোনো অ্যাসোসিয়েশন পাইনি। সেটা শুধু আমার স্টাডিতে না, আমি বলেছি যে ইউএসএ যে ইউএস পপুলেশনের উপর এরিক স্টাডি অথবা কার্ডিওভাস্কুলার হেলথ স্টাডি, ওরা একটা বড় কোহর্টে কাজ করেছে এবং তারাও এই সিমিলার অ্যাসোসিয়েশন পেয়েছে যে ফিজিক্যাল অ্যাক্টিভিটি আসলে এখানে প্রোটেক্টিভ রোল প্লে করে। অবশ্যই সেটি গুরুত্বপূর্ণ। একই সঙ্গে আমরা যদি অন্যান্য রিস্ক ফ্যাক্টর বা যদি অন্যান্য রোগের একটি সহযোগিতা রয়েছে কিনা, যে পিভিসি বা পিভিসিস এর ক্ষেত্রে কারো যদি থাইরয়েডের প্রবলেম থেকে থাকে অথবা যদি ইলেকট্রোলাইটের কিছু ইমব্যালেন্স থাকে, এই ধরনের কিছু আপনারা যুক্ত করেছেন? অবশ্যই ক্লিনিক্যালি তো অবশ্যই থাইরয়েডের একটা ইফেক্ট আছে, আপনি যেটা বলছেন ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থেকে হতে পারে, অথবা যাদের অনগোয়িং কার্ডিয়াক মরবিডিটিস আছে তাদের তো এটা হতে পারে। তবে আমাদের গবেষণার ক্ষেত্রে যেহেতু আমরা জেনারেল কমিউনিটিতে গিয়ে করেছি, সো আমরা সাথে হেলদি যারা তাদেরকে নিয়েছি, এবং যাদের এই ধরনের এক্সিস্টিং প্রবলেমগুলো আছে তাদেরকে আসলে আমাদের গবেষণা থেকে এক্সক্লুড করেছি, কারণ আমরা আসলে চাচ্ছিলাম যে শুধুমাত্র লাইফস্টাইল ফ্যাক্টরসগুলোকে বের করে নিয়ে আসতে। আচ্ছা, খুবই চমৎকার। এই গবেষণাটির যে জায়গাটি, ক্ষেত্রটি ছিল, সেটি কোথায় ছিল? আমি এটি জাপানে করেছি, জাপানিজ পপুলেশনের উপর, এবং আমি
মূলত ছেলেদেরকে নিয়ে করেছি। আমার ফিউচার কাজ চলছে এই সেম গবেষণাটা মেয়েদের সাথে করার জন্য। আচ্ছা, যেহেতু আমি জাপানে এখনো শিগা ইউনিভার্সিটি অফ মেডিকেল সায়েন্স অ্যাজ এ ভিজিটিং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর কাজ করছি, সো আমার এখনো এক্সেসটা আছে। খুবই চমৎকার। তো মানে এই যে জাপানি পিপলদের সঙ্গে আমাদের বাংলাদেশের যে পিপলদের কিছু খাদ্যাভ্যাস, জীবনযাত্রার মধ্যে পার্থক্য রয়েছে। তাদের গড়ায়ু বেশি আমাদের থেকে একেবারেই। তারা খাবার দাবারেও কিন্তু কম তেল মশলা, আমাদের একটি যে প্রবণতাটি রয়েছে, সেটি কি কোনো পার্থক্য গড়ে দেয় মনে করেন? হ্যাঁ, তা তো অবশ্যই। কারণ তাদের মানে জাপানিজ পপুলেশনের সাথে আমাদের হিউজ কিছু পার্থক্য আছে। ওদের লাইফস্টাইল অনেক বেশি, আমি বলবো অনেক বেশি স্ট্রাকচার্ড, ওরা অনেক বেশি ফিজিক্যালি অ্যাক্টিভ, ওরা অলওয়েজ লো ক্যালোরি ডায়েট ইনটেক করে। আমরা যদি আমাদের দেশে দেখি সেটা আসলে মানে সাধারণ মানুষের ক্ষেত্রে এটা একটু অপোজিট। সো আমি যেটা এখন আমার প্ল্যান, আমি তো জাপানের করেছি, এখন আমার প্ল্যান হচ্ছে এই যে সিমিলার গবেষণাগুলো এগুলো বাংলাদেশে করা, এবং বাংলাদেশে আসলে কার্ডিয়াক অ্যারিথমিয়া নিয়ে আপনি জেনে থাকবেন যে সেরকমভাবে কোনো বড় পরিসরে কোনো গবেষণা হয়নি। ইভেন আমরা অ্যাট্রিয়াল ফিব্রিলেশন নিয়ে, যেটা একটা জটিল ধরনের অ্যারিথমিয়া, সেটা নিয়েও আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বা বাংলাদেশে আসলে ও ধরনের কাজ হয়নি। সো আমার এখন ফোকাস এটা নিয়ে কাজ করা। এটি খুব দারুণ বলেছেন যে রোগ প্রতিকারের পেছনে প্রতিরোধের সঙ্গে এই যে গবেষণার বিষয়টি যুক্ত করতে চাচ্ছেন, বিশেষ করে কার্ডিয়াক সাইড নিয়ে মানে এপিডেমিওলজিক্যাল গবেষণার সংখ্যাটি কিন্তু আসলে আরও একটু বাড়ানো দরকার, এবং সেটি নিশ্চয়ই যারা ক্লিনিশিয়ান তাদেরকেও সহায়তা করবে। অবশ্যই অবশ্যই। আমরা যদি আপনার আরও দুটি গবেষণা নিয়ে একটু কথা বলতে চাই, মূলত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কাজ করেছেন, সেটি ডায়াবেটিস নিয়ে। ডায়াবেটিসের উপর দুটি বিষয়, একটা ড্রাগ অ্যাডারেন্সের উপরে এবং কোয়ালিটি অফ লাইফ এবং ডিসএবিলিটির উপরে। তো আমরা আসলে শুরুটা যদি যাই যে ড্রাগ অ্যাডারেন্স অ্যান্ড কোয়ালিটি অফ লাইফ, এই দুটিকে সমন্বিত করেছেন। ড্রাগ অ্যাডারেন্স, এটার যদি আমাদেরকে ডিফাইন করতেন একটু, ড্রাগ অ্যাডারেন্সটা কী এবং সেটা কীভাবে কোয়ালিটি অফ লাইফকে আসলে প্রভাবিত করে? আমি যদি সহজ ভাষায় বলি, ড্রাগ অ্যাডারেন্স বলতে আমরা বুঝি যে একজন মানুষ, সে তাকে যে মেডিসিনগুলো প্রেসক্রাইব করা হয় সেই কাজ, মানে সেই মেডিসিনগুলো সে ঠিকমতো খাচ্ছে কিনা, প্রতিদিন খাচ্ছে কিনা, সে মিস করছে কিনা বা কখনো ভুলে যায় কিনা। সো এই জিনিসগুলো নিয়ে আসলে একটা ভ্যালিডেটেড স্কেল আছে, যেটা গ্লোবালি ভ্যালিডেটেড, সেটা হচ্ছে মরিস্কি স্কেল। সো মরিস্কি স্কেল দিয়ে আসলে আমরা 8টা কোয়েশ্চেন করে, খুব সহজ 8টা কোয়েশ্চেন করে আমরা আসলে এটাকে স্কোরিং করতে পারি যে একজন মানুষের মেডিকেশন অ্যাডহেরেন্সের লেভেলটা কেমন। এটা কি পুয়ার বলতে সে একেবারেই ভুলে যায়, একেবারেই অ্যাডহেরেন্ট না, অথবা মাঝামাঝি, অথবা ঠিক আছে। সো কারো স্কোর যদি 8/8 হয়, 8-এর মধ্যে 8 পায়, তাহলে তার খুব ভালো অ্যাডহেরেন্স আছে। এর কম হলে সেটাকে আমরা বলি যে মানে পুরোপুরি নেই। সো আমি আমার রিসেন্ট একটা গবেষণায় আমি এই মরিস্কি স্কেলটা ব্যবহার করেছি, এবং তার সাথে হচ্ছে কোয়ালিটি অফ লাইফ দেখেছি। এটা হচ্ছে হেলথ রিলেটেড কোয়ালিটি অফ লাইফ, যেটা হচ্ছে আমি ইউরোকল EQ5D5L একটা স্কেল, সেটা ইউজ করেছি। এখানে 5টা ডাইমেনশনে, 5টা লেভেলে একটা মানুষের কোয়ালিটি অফ লাইফটাকে মেজার করা যায়। যেমন তার ডিপ্রেশন আছে কিনা, তার এনজাইটি আছে কিনা, সে মোবাইল কিনা, বা তার মোবিলিটিতে কোনো সমস্যা হয় কিনা, পেইন আছে কিনা, কারো হেল্প লাগে কিনা, ইত্যাদি। সো এইভাবে আমি স্কোরিং করে দুটোর মধ্যে অ্যাসোসিয়েশন দেখেছি, এবং আমি দেখেছি যে যাদের মেডিকেশন অ্যাডহেরেন্স, স্পেশালি ডায়াবেটিক পেশেন্টদের, যারা মানে ডায়াবেটিক মেডিকেশনটা ঠিকমতো, ওষুধটা ঠিকমতো খাচ্ছেন না, তাদের দেখা যাচ্ছে কোয়ালিটি অফ লাইফের কিছু প্যারামিটার কম্প্রোমাইজড। সো আমার রিকমেন্ডেশন ছিল যে ডায়াবেটিক পেশেন্ট যাদের লাইফস্টাইলের পাশাপাশি ড্রাগস দেওয়া হয়েছে বা ইনসুলিন দেওয়া হয়েছে, তারা যেন সেটা মানে কন্টিনিউ করে, একেবারে গবেষণা দিয়ে সেটাকে প্রমাণ করা। যে আমরা তো জানি যে ওষুধ খেলে ভালো থাকা যায়, কিন্তু মানে কতখানি ভালো থাকা যায় এবং কোন জায়গায় ভালো থাকা যায় সেটিকে আরো দৃঢ়ভাবে সেটি প্রতিষ্ঠা করেছেন, এবং সেটি নিশ্চয়ই ডায়াবেটিক রোগীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ আমরা দেখেছি আমাদের মানে প্র্যাকটিস লাইফে যে অনেকেই খুব ড্রাগের উপরে কিছুদিন একটু খেলে ভালো হওয়ার পরেই
তারা ওষুধটিকে সম্পর্কে অনীহা বোধ করে এবং ছেড়ে দেয়। দেখা যাচ্ছে যে বলে যে আমার তো ভালোই হয়ে গেছে, আমি আর খাবো না। এই যে হ্যাঁ compliance সেটাই। নিয়ে। আর ডায়াবেটিক পেশেন্টদের জন্য তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। জি। আর আরেকটা জিনিস উল্লেখযোগ্য যে এই স্টাডিটা বাংলাদেশি পপুলেশনের উপরে, এবং এটি। এখানে আমি 480 জন ডায়াবেটিক পেশেন্টের উপরে আসলে স্টাডিটা করি। এই যে ড্রাগ কমপ্লায়েন্সটি যে নষ্ট হচ্ছে, অ্যাডহারেন্সটি নষ্ট হচ্ছে, এর পিছনে প্রধান কারণগুলো কি কি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে? এটা খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। অনেকগুলো কারণ আছে। প্রথমে যদি বলি সেটা হচ্ছে যখন একটা মানুষ ডায়াবেটিক হিসেবে ডায়াগনোজড হয়, তার কিছুটা এনজাইটি, কিছুটা ডিপ্রেশন কাজ করে, এবং তাকে যখন বিভিন্ন রকম ওষুধ প্রেসক্রাইব করা হয় তখন সেই ওষুধগুলো বা ইনসুলিন নেওয়া একটা বড় রকম চ্যালেঞ্জ, এবং ওটা আসলে সকালে, দুপুরে, বিকেলে বিভিন্নভাবে খাওয়া টা অনেক সময় ম্যানেজ করা একটা সমস্যা হয়, বা অনেক সময় এটা একটু ডিপ্রেশন বা একটু আমি কি বলবো যে একটু এনজাইটিও তৈরি করে, এবং মানুষ একটু রিল্যাক্টেন্টও ফিল করে। এটা একটা হতে পারে। আর মেইন যে কারণ সেটা হচ্ছে মানুষের হেলথ লিটারেসির অভাব। দেখা যায় যে অনেকে মনে করেন যে আমি ওষুধটা খেয়েছি, 2 দিন খেয়েছি, 3 দিন খেয়েছি, আমি এখন ভালো আছি, আমাকে হয়তো আর খেতে হবে না, বা খাওয়া শুরু করলে এটা খেয়ে যেতে হবে, বা ইনসুলিন নেওয়া শুরু করলে এটা নিয়ে যেতে হবে। সো এই ধরনের ডিলেমা বা এই ধরনের কিছু মানে চিন্তা ভাবনা আসলে মানুষের ওষুধটাকে ঠিকমতো খাওয়ার ব্যাপারে হ্যাম্পার করে। তাছাড়া ওই যে একটা জিনিস হচ্ছে কখন খাবে, কতটুকু খাবে, সো ওই জিনিসটা আসলে ওইভাবে ম্যানেজমেন্ট অনেক সময় পেশেন্টরা করে অনেক উঠতে সময় পারে আসলে না। যারা ওল্ডার পেশেন্ট তারা হ্যাঁ, ভুলেও যায় ভুলেও বা যায়। একটু অ্যাসিস্ট্যান্সি দরকার হয় জি, যাদের ক্ষেত্রে, সেই জায়গাগুলো ওগুলো থেকে সমস্যা হয়। সদস্যদের সহযোগিতা আসলে প্রয়োজন হয়। এবং এই যে প্রতি বেলায় বেলায় ওষুধ খাওয়ার যে ঝামেলাটি বললেন, সেটিকে সহজ করার জন্য কিছু পদ্ধতি কিছু আসলে যে পদ্ধতি প্রয়োগ করা আছে যায়। যারা ক্লিনিশিয়ান তারা এটা আরো ভালো করে জানেন, যে তাদেরকে একটা তো হচ্ছে প্রেসক্রিপশনে ঠিক মতো খুব সুন্দর করে বলে দেওয়া, এবং একটা গাইড বুক থাকে, ডায়াবেটিক বুক থাকে, সেখানে সব কিছু এক্সপ্লেইন করা। তাছাড়া এখন যেটা হয় যে বক্স থাকে, সে বক্সে একদম সপ্তাহের শুরুতে 3 বেলা ওষুধ যদি হয়, কোন বেলায় কোনটা খাবে সেটা একটা ঠিক করে বক্সে রাখা। ঠিক করে দেওয়া। সো এ ধরনের ইন্টারভেনশন আসলে আমি জানি না যে নেওয়া হয়েছে কিনা, কিন্তু এটাও কিন্তু একটা ইন্টারভেনশন, এটিও এবং একটি দারুণ। এটা আসলে অ্যাডভান্সকে বাড়ায় কিনা সেটাও কিন্তু একটা দেখার বিষয়। জি, সেটি নিয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আসলে কথা বললেন। আমরা যদি ডায়াবেটিস নিয়ে আরেকটি গবেষণার কথা যদি আমরা জানতে চাই, যে প্যাটার্ন অফ ফিজিক্যাল ডিসএবিলিটি, বিশেষ করে ডায়াবেটিক রোগীদের ক্ষেত্রে এর কমপ্লিকেশন অনেকগুলো আমরা জি। জানি, এবং এই কমপ্লিকেশনের মধ্যে একটি অংশ হচ্ছে তারা অনেক ক্ষেত্রে ডিসেবল হয়ে যান। সেটি যে কোনো কারণে হতে পারে, ডায়াবেটিক ফুট হতে পারে, ফ্রোজেন শোল্ডার হতে পারে, স্ট্রোক হতে পারে, নিউরোপ্যাথি যেটির কারণে হতে পারে। তো এই জায়গাটিতে গবেষণাটি কেন করলেন, এবং আসলে আমাদের মানে দর্শকদের উদ্দেশ্যের মানে এর মূল যে নির্যাসটি রয়েছে সেটি কি? এই গবেষণাটি আমি করেছি বাংলাদেশেই, এবং অ্যারাউন্ড 480 জন মানুষের উপর, যারা প্রত্যেকেই ডায়াবেটিক পেশেন্ট। এবং এই গবেষণার চিন্তাটা মাথায় আসার কারণ হচ্ছে আমি যেহেতু ডায়াবেটিস নিয়ে গবেষণা করি, আমি অনেক ডায়াবেটিস সেন্টারে গিয়েছি, অনেক টারশিয়ারি লেভেল হসপিটালে যাওয়ার সুযোগ হয়েছে। সো সেখানে আমি দেখেছি যে প্রচুর মানুষের কিন্তু ডিসাবিলিটি আছে, যাদের ডায়াবেটিস আছে। সো এই ডিসাবিলিটিটা কেন হচ্ছে, যেগুলো আপনি অলরেডি মেনশন করলেন, এই কারণগুলোতেই হয়। কিন্তু আসলে এটা সঠিক প্রপোর্শনটা কত, বা কত পার্সেন্ট লোক আসলে বিভিন্ন রকম ডিসাবিলিটিতে ভুগে, তো সেটা বের করে নিয়ে আসা। এবং কাদের সাধারণত হয়, আমি যদি ডিসাবিলিটিকে প্রিভেনশন করতে চাই, তাহলে কোন কোন রিস্ক ফ্যাক্টরগুলো বা কোন কোন কারণগুলোকে আমাকে মানে এফোর্ট দিতে হবে, বা কোন কারণগুলোকে আমি প্রতিরোধ করার চেষ্টা করব। সো সেই জিনিসটা বের করে নিয়ে আসার জন্যই এই গবেষণা। এবং এখানে আমি দেখেছি যে 70% লোকেরই বিভিন্ন ধরনের ফিজিক্যাল ডিসএবিলিটি হতে পারে। সেটা হতে পারে আপার লিম্ব ডিসএবিলিটি, স্পেশালি অ্যাম্পুটেশন খুব লোয়ার কমন, লিম্বে যাদের যেগুলো হয়। ডায়াবেটিক ফুট আছে, নিউরোপ্যাথি ডেভেলপ করেছে তাদের জন্য, প্যারালাইসিস আছে, ওয়ান সাইডেড প্যারালাইসিস, তারপর ভিশন লস আছে, ডায়াবেটিক একদম। রেটিনোপ্যাথি যাদের আছে জি। তাদের ভিশন লস। সো সব কিছুকেই ইনক্লুড করে আমি দেখেছি যে 70% পিপল আমি যাদের উপর করেছি তাদের সবারই কোনো না ফিজিক্যাল কোনো ডিসএবিলিটি ডিসেবিলিটি তারা ছিল। ডেভেলপ করেছে। কাজেই
ডায়াবেটিস নিয়ন্ত্রণটি যে কতখানি গুরুত্বপূর্ণ সেটি কিন্তু এই গবেষণাতেই জি। উঠে এসেছে যে পরবর্তী জীবনের জায়গার জন্য। আসলে এই ডায়াবেটিসের নিয়ে যদি আমরা কথা বলতে চাই যে স্বাভাবিকভাবে একটা মানসিকভাবে কেউ ভেঙে পড়েন যখন ডায়াবেটিস হয়, কিন্তু এটি নিয়ে সুস্থ একটি জীবনযাপন করা সম্ভব। অবশ্যই। এবং এ বিষয়ে আসলে কি ধরনের কি ওয়ার্ডস বা আপনারা মানুষজনকে সচেতনতামূলক কতগুলো ব্যাপার বলে থাকেন যেগুলো নিয়ে আসলে মানুষ সুস্থ থাকতে পারে? সো হ্যাঁ, এটা খুবই ইম্পর্ট্যান্ট এবং আম, যখনই একজন মানুষকে আপনি বলবেন যে আপনার ডায়াবেটিস হয়েছে, সাথে সাথে দেখবেন যে তার চেহারা খুব মলিন হয়ে যায়, সে খুব টেনশনে পড়ে যায়, একটা স্ট্রেস কাজ করে। সেক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, আমরা তো গবেষণায় কাজ করি, তাছাড়া আমাদের গবেষণা ক্ষেত্রে যাদেরকে আমরা ডিল করি তাদেরকে আমরা বলি যে হ্যাঁ, আপনার ডায়াবেটিস হয়েছে, কিন্তু আপনি যদি এই ডায়াবেটিসটাকে মানে আপনার রক্তে চিনির মাত্রাটাকে যদি আপনি কন্ট্রোলের মধ্যে রাখতে পারবেন, তাহলে ইউ উইল বি মানে লাইক আ হেলদি পারসন, মানে একজন সুস্থ সবল মানুষ যা যা করতে পারবে আপনিও সেম একই জিনিসই করতে পারবেন। সো মানে এখানে খুব বেশি চিন্তার কোনো বিষয় নেই। একটা জিনিসই মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ওষুধটা ঠিকমতো খেতে হবে। যদি ওষুধ প্রেসক্রাইব করা হয়, তার কিছু লাইফস্টাইল মডিফিকেশনের ব্যাপার থাকে, যেমন ডায়েটটাকে কন্ট্রোল করা, প্রতিদিন কিছুটা হলে ফিজিক্যাল অ্যাক্টিভিটি করা, তারপর হচ্ছে টোবাকোকে অ্যাভয়েড করা, যে কোনো ধরনের টোবাকো, সেটা স্মোকিং হতে পারে, স্মোকলেস হতে পারে। তাছাড়া হচ্ছে একটা হেলদি লাইফ, একটা প্রপার স্লিপ, একটা নির্দিষ্ট সময় ঘুমানো, এসব কিছুই খুবই ইম্পর্টেন্ট। এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমরা আরেকটি বিষয় একই সঙ্গে টোবাকোর কথা বলেছেন, টোবাকো সিজেশন নিয়ে কাজ করছেন আমি জানি যতটুকু। এটা নিয়ে যে নিউয়ার যে কিছু প্রেজেন্টেশন রয়েছে কিনা বা কোনো তথ্য রয়েছে কিনা? হ্যাঁ, এটা আমার খুব রিসেন্ট একটা কাজ। সেটা হচ্ছে আমি বর্তমানে টোবাকো সিজেশন নিয়ে কাজ করছি, এবং এই কাজটি আমি করেছি বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রাম BCCP এবং তার সাথে বাংলাদেশ টোবাকো কন্ট্রোল নেটওয়ার্কস যেটা আছে BTCRN, এবং আমার সাথে কোলাবোরেশনে নর্থ সাউথ এবং তার সাথে জেমস পি গ্র্যান্ট স্কুল অফ পাবলিক হেলথ ব্র্যাক, আমরা একসাথে কাজ করেছি। এবং আমি একটা আপনি হয়তো জেনে থাকবেন যে WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের একটা টোবাকো সিজেশনের রিকমেন্ডেশন আছে যে 5A ফাইবার বেসড কাউন্সেলিং যদি একজন যিনি টোবাকো ব্যবহার করেন বর্তমানে, তাকে যদি 5 থেকে 7 মিনিটের একটা কাউন্সেলিং দেওয়া যায়, তাহলে তার টোবাকো সিজেশন পসিবল। এবং এটা WHO রিকমেন্ডেড একটা অ্যাপ্রোচ, এবং বিভিন্ন ওয়ার্ল্ডের বিভিন্ন ডাইভার্স সেটিংসে আসলে এটার ইভ্যালুয়েশন হয়েছে, কিন্তু বাংলাদেশে আসলে এটাকে নিয়ে কোনো কাজ হয়নি। আমার রিসেন্ট গবেষণায় আমি যেটা করেছি সেটা হচ্ছে রুরাল এরিয়ায়, বাংলাদেশের একটা ডিস্ট্রিক্টের একটা উপজেলায়, আমি 3টা ইউনিয়নে আমি একটা ইন্টারভেনশন স্টাডি করে দেখেছি যে যাদেরকে আমি এই 5A ফাইবার বেস কাউন্সেলিং দিচ্ছি, তারা কতখানি কুইট করেছে কম্পেয়ার টু যাদেরকে আমি দেইনি। সো এই ধরনের গবেষণা, মানে গবেষণাটা খুবই রিসেন্টলি শেষ হয়েছে, রিপোর্টটা খুব সামনেই শীঘ্রই হয়তো পাবলিশ হবে। তো এখানে আমি দেখেছি যে এটা খুবই ইফেক্টিভ, এবং 10 থেকে 30% লোকের, যেহেতু 3টা আর্ম ছিল, সো 3টা আর্মে কম্পেয়ার টু কন্ট্রোল, আর বাকি 2টা আর্মে আসলে 10 থেকে 30% লোকের কুইটিং পসিবল হয়েছে। এটা খুব ভীষণ সাকসেসফুল একটি হ্যাঁ, বিষয় সাকসেসফুল বলবো। বলা যাবে, কিন্তু এখানে আরেকটা বড় বিষয় আছে যেটা হচ্ছে রিল্যাপস। তারা হয়তো কুইট করে, তারপরে পরবর্তীতে গিয়ে হয়তো আবার আসতে পারে। সো এর পরবর্তী স্টেজে হচ্ছে আমরা রিল্যাপসটা নিয়ে কাজ করব, প্রিভেনশন করা যায় কিভাবে সেটি নিয়ে কাজ করবেন, নিশ্চয়ই সেটি আমরা জানতে পারবো ভবিষ্যতে। একই সঙ্গে আপনি একটা ভীষণ মানে আন্তর্জাতিক পর্যায়ে কাজ করেছেন, সেটা হচ্ছে যে গাট মাইক্রোবিয়ামের উপরে, এবং এটার সাথে আসলে হিউম্যান ব্রেনের ভলিউমের একটি হাইপোথিসিস নিয়ে কাজ করেছেন, এবং সেটি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন সেটিকে রিকগনাইজ করেছে, অ্যাওয়ার্ড করে দিয়েছে, পরিবেশ গেছে। সেই বিষয়টি যদি বলতেন যে হঠাৎ এরকম একটি বিষয় নিয়ে কেন কাজ করলেন? আচ্ছা, এটা খুবই ইন্টারেস্টিং, কারণ হচ্ছে আমি যেহেতু ডিজিজ রিলেটেড কাজ, স্পেশালি আমার ফোকাস ছিল কার্ডিওভাস্কুলার ডিজিজ এবং সাথে ডায়াবেটিস, হাইপারটেনশন, ব্রেন ভলিউম নিয়ে কাজ করাটা আসলে হঠাৎ করেই আমার পিএইচডির একেবারে শেষের দিকে আমার প্রফেসর সুপারভাইজার উনি
তখন আমাকে বললেন যে তুমি ব্রেন ভলিউম ব্রেন হেলথ নিয়ে একটা কিছু করো। তখন আমি দেখলাম যে আমাদের যে কোহোর্টের কথা আমি আগেই বলেছি, সেখানে অনগোয়িং গাট মাইক্রোবায়োম নিয়ে ডেটা আছে, এবং আমি লিটারেচার সার্চ করে দেখলাম যে অ্যানিম্যাল মডেলে এই ধরনের অ্যাসোসিয়েশন পাওয়া গিয়েছে যে আপনি যদি আপনার গাট বা অন্ত্রের যে ব্যাকটেরিয়াগুলো থাকে ন্যাচারালি, সেখান থেকে কিছু ব্যাকটেরিয়াকে যদি আপনি হারবার করতে পারেন, সেটা পরবর্তীতে অ্যানিম্যাল মডেলে দেখা গেছে যে যে ব্রেন ভলিউম যে উইথ এইজিং যে অ্যাট্রফিটা হয় সেটা প্রিভেন্ট করতে পারে। কিন্তু হিউম্যানে কোনো কাজ তখন ছিল না, এখনও সম্ভবত হয়নি। তো ওই হাইপোথিসিস থেকে আমার কাজটা শুরু করা, এবং আমার সুপারভাইজারও অ্যাপ্রুভ করলেন। এবং পরবর্তীতে আমি দেখেছি যে এজ রিলেটেড যে ব্রেন অট্রফি হয়, মানে ব্রেনের শ্রিঙ্ক হয়, সেটাকে কমিয়ে আনা যায় যদি আপনি আপনার গাট মাইক্রোবায়োমকে কন্ট্রোল করতে পারেন। এবং এখানে আমরা ল্যাকনোস্পাইরাসি নামে একটা ব্যাকটেরিয়া পেয়েছি যেটা প্রোটেক্টিভ হিসেবে কাজ করে। খুব দারুণ একটি বিষয়, এবং এর জন্য আসলে এই গবেষণাটি পুরস্কারও পেয়েছে। হ্যাঁ, আমি আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনে পল ডলি হোয়াইট ইন্টারন্যাশনাল অভিনন্দন স্কলারশিপ আপনাকে। অ্যাওয়ার্ড পেয়েছি। এবং আমরা প্রত্যাশা করি আপনার এই গবেষণা অব্যাহত থাকবে এবং নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে সেটি আরো বেশি সহায়তা করবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা গুরুত্বপূর্ণ অনেকগুলো রোগ নিয়ে কথা বলেছি, যেগুলো নিয়ে আসলে আমরা এভিডেন্স বেসড বা গবেষণামূলক লব্ধ যে জ্ঞানগুলো রয়েছে সেটার সাথে ক্লিনিক্যাল যে জ্ঞান সেটি সমন্বয় করা যায়। বিশেষ করে অ্যারিথমিয়া, যেটা আমরা সাবক্লিনিক্যাল অ্যারিথমিয়ার কথা বলছেন, আমাদের আজকের যিনি আলোচক সে বিষয়ে কথা বলেছেন, পিভিসি এবং পিএসসি, এবং একই সঙ্গে ডায়াবেটিসের মতো একটি গুরুত্বপূর্ণ রোগ যেটি গবেষণায় উঠে এসেছে যে এর প্রত্যেকটি বেলায় ওষুধ খাওয়ার সঙ্গে এর কোয়ালিটি অফ লাইফ বা জীবনধারার যে উন্নয়নের যে একটি গভীর সম্পর্ক রয়েছে সেটিও কিন্তু এই গবেষণায় উঠে এসেছে। একই সঙ্গে আমরা ডায়াবেটিস যারা রয়েছে যাদের, তারা ভবিষ্যতে যে ফিজিক্যাল ডিসএবিলিটি তৈরি হতে পারে সে বিষয়টি মাথায় রাখা দরকার, এবং সেক্ষেত্রে ডায়াবেটিসকে সুদৃঢ়ভাবে নিয়ন্ত্রণ করা দরকার। একই সঙ্গে কিভাবে সহজে টোবাকো বা স্মোকিং কুইট করা যায় সেটি একটি নতুন গবেষণায় এসেছে, এবং আমরা জানি যে আমাদের যে হিউম্যান ব্রেইন সেটিকে কিভাবে আরও সুন্দর সুপরিপক্ক করা যায়, বিশেষ করে গাট মাইক্রোবিয়ামকে কন্ট্রোল করে, সেটি সামনের গবেষণা আছে। সবকিছু আমাদের এই গবেষণাগুলোকে নিশ্চয়ই আমাদের পরবর্তী জীবনকে আরও সুন্দর এবং সহজ করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।